দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর রাষ্ট্র পরিচালনার জন্য ৪৯ সদস্যের একটি শক্তিশালী ও কর্মঠ মন্ত্রিসভা গঠন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই মন্ত্রিসভায় প্রবীণ নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের নতুন উদ্দীপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দপ্তর বন্টন প্রজ্ঞাপনে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের অধীনে রেখেছেন অন্তত গুরুত্বপূর্ণ ৫টি মন্ত্রণালয়। এগুলো হলো প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন মীর শাহে আলম। দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে ভার দেওয়া হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন জোটের শরিক নেতা জোনায়েদ সাকি। সংবেদনশীল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমেদ। এছাড়া আইন মন্ত্রণালয়ে মোহাম্মদ আসাদুজ্জামান এবং শিক্ষা মন্ত্রণালয়ে এহসানুল হক মিলনকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন ববি হাজ্জাজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন শামা ওবায়দ ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জহিরুদ্দিন স্বপন। প্রতিমন্ত্রী ইয়াস খান চৌধুরী। বাণিজ্য ও শিল্পে খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিমন্ত্রী মোহাম্মদ শফিকুল আলম এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রতিমন্ত্রী আনিন্দা ইসলাম অমিত দায়িত্ব পেয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সর্দার সাখাওয়াত হোসেন বকুল এবং কৃষিতে আমিনুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য গুরুত্বপূর্ণ দপ্তরে রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, শেখ রবিউল আলম। ঢাকায় সিনেমার দাপটে অভিনেতা নায়ক মান্নার ১৮তম প্রয়াণ দিবস ১৭ ফেব্রুয়ারি। ২০০৮ সালে এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি। পর্দার আম্মাজান খ্যাত সেই বাদশার প্রয়াণ দিবসে তাকে নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাঁচার ইচ্ছে ছিল অনেক, কিন্তু নিয়তি সায় দেয়নি। ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিভে গিয়েছিল বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। নায়ক মান্নার ১৮তম প্রয়াণ দিবস। ১৮ বছর আগে ইন্টারনেটের দাপট না থাকলেও প্রিয় নায়কের মৃত্যুর খবরে সেদিন শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। এফডিসি থেকে তার মরদেহ বের করার সময় ভক্তদের সেই নজিরবিহীন ঢল আর চোখের জল প্রমাণ করেছিল মান্না কেবল একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের অতি আপন কেউ। টাঙ্গাইলের আসলাম তালুকদার থেকে রূপালী পর্দার মান্না হয়ে ওঠার গল্পটা ছিল সংগ্রামের। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু। এরপর দাঙ্গা, তেজি, আম্মাজান কিংবা কষ্ট, একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে ঢালিউডে তৈরি করেছিলেন নিজের একচ্ছত্র আধিপত্য। কেবল অভিনেতা হিসেবেই নয়, সফল প্রযোজক হিসেবেও তিনি জয় করেছিলেন দর্শক হৃদয়। পর্দার সেই প্রতিবাদী কণ্ঠস্বর আজও মানুষের মনে সমানভাবে জীবন্ত। ব্যক্তিজীবনে মান্না মনে করতেন চলচ্চিত্র জগৎটা স্বার্থকেন্দ্রিক, যেখানে খাঁটি ভালোবাসা দুষ্প্রাপ্য। তবে তার সেই আক্ষেপ ভুল প্রমাণ করে ভক্তরা আজও তাকে ভালোবেসে আগলে রেখেছেন। তার ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে মান্না ফাউন্ডেশন ও তার সহধর্মিণী শেলি মান্নার উদ্যোগে আয়োজন করা হয়েছে দোয়া মিলাদ মাহফিলের। ১৮ বছর পেরিয়ে গেলেও গণমানুষের নায়ক হয়ে মান্না আজও বেঁচে আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে। দীর্ঘ ৫৩৯ দিন পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অধ্যায় শেষ করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির সরকার গঠনের পর তিনি যমুনা ছেড়ে গুলশানের নিজের বাসভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামী সপ্তাহের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্থায়ীভাবে গুলশানের বাড়িতে স্থানান্তরিত হবেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়েই তার প্রধান উপদেষ্টার পদের বিলুপ্তি ঘটে। শপথ অনুষ্ঠান শেষে কোনো প্রকার রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই তিনি যমুনায় ফিরে যান, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আবাসন নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। সরকারের একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী আপাতত গণভবনের পরিবর্তে যমুনাতে থাকতে আগ্রহী। তবে দীর্ঘ সময় অন্তর্বর্তী সরকারের কার্যালয় ও বাসভবন হিসেবে ব্যবহৃত হওয়ায় যমুনাতে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কার কাজ শেষ হতে অন্তত ২ মাস সময় লাগতে পারে। রাষ্ট্রীয় দায়িত্ব শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও তার প্রিয় কর্মক্ষেত্র ফিরে যাচ্ছেন। জানা গেছে গত ১৭ মার্চ অনুমোদিত দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে দেখভালের দায়িত্ব নেবেন তিনি। আকাশপথে ভারতের সামরিক শক্তি বৃদ্ধিতে যোগ হচ্ছে নতুন মাত্রা। এবার ফ্রান্সের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে নয়াদিল্লি। আজ বেঙ্গালুরুতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
ভারতের আকাশসীমা সুরক্ষায় নতুন মাইলফলক স্পর্শ করল নয়াদিল্লি ও প্যারিস। কর্ণাটকের বেঙ্গালুরুতে আজ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভাউত্রিয়েনের উপস্থিতিতে স্বাক্ষরিত হচ্ছে ঐতিহাসিক এক চুক্তি। এই চুক্তির আওতায় ফরাসি প্রযুক্তি ও ভারতের নির্মাণ দক্ষতাকে কাজে লাগিয়ে যৌথভাবে তৈরি করা হবে শক্তিশালী হ্যামার ক্ষেপণাস্ত্র। হাইলি এগিল মডিউলার মিউনিশন এক্সটেন্ড রেঞ্জ বা হ্যামার মূলত আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম একটি স্মার্ট ক্ষেপণাস্ত্র। 70 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম এই অস্ত্রটি বিশেষত রাফাল যুদ্ধবিমানের শক্তি বহুগুণ বাড়িয়ে দিবে। ভারতীয় কোম্পানির ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফরাসি সাফরান ডিফেন্স 50-50 অংশীদারিত্বের ভিত্তিতে এই উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে। সম্প্রতি 114টি রাফাল কেনার চুক্তির পর এই ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্প ভারতের প্রতিরক্ষা শিল্পকে আরও স্বনির্ভর করবে। বর্তমানে বিমান বাহিনীর রাফাল বহরকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধবিমান। দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এই প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সাথে উত্তেজনার মাঝে তাদের মাটির নিচে স্থাপনা ধ্বংস করতে সক্ষম বাংকার বাস্টার বোমার নতুন অর্ডার দিয়েছে যুক্তরাষ্ট্র। গত জুনে ইরানের হামলার পর ফুরিয়ে আসা মজুদ দ্রুত পূর্ণ করতেই বোয়িং কোম্পানির সাথে এই জরুরি চুক্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ এড়াতে যখন বিশ্বজুড়ে আলোচনার টেবিলে তোড়জোড় চলছে, ঠিক তখনই আকাশপথে বড় হামলার প্রস্তুতি নিয়ে রাখছে মার্কিন বিমান বাহিনী। সম্প্রতি তারা বিশ্বের অন্যতম শক্তিশালী বাংকার বাস্টার বোমা কেনার জন্য বোয়িং কোম্পানির সাথে নতুন চুক্তি করেছে। গত জুনে অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ডজন খানেক বিশাল এই বোমা নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র। ফলে তাদের ভাণ্ডারে এই বোমার মজুদ কমে গেছে। যুদ্ধের প্রস্তুতি বজায় রাখতে পেন্টাগন এখন দ্রুত তাদের অস্ত্রাগার পূর্ণ করতে চায়। এটি কোনো সাধারণ বোমা নয়, এটি এমনভাবে তৈরি যা মাটির অনেক গভীরে থাকা পাহাড়ের গুহা বা শক্ত পাথরের তৈরি ঘর বা বাংকার চিরে ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। মাটির নিচের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে এটি আমেরিকার প্রধান ভরসা। বোয়িং কোম্পানি গত 18 বছর ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। অন্য কোনো কোম্পানি এই বোমা বানাতে পারে না বলে যুক্তরাষ্ট্র সরাসরি তাদেরকেই কাজ দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে এই অস্ত্র হাতে পেতে দেরি হলে তাদের সামরিক শক্তি এবং সুরক্ষা ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।